শিয়ালদার পাশাপাশি কাটোয়া স্টেশনের ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো। সেখানেও ট্রেন থেকে আশাকর্মীদের ট্রেন থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। কি ছবি, সরাসরি রানার কাছে চলে যাব। রানা, একেবারেই দেখো, আশাকর্মীদের অভিযোগ তাদের পোশাক চিহ্নিত করে তাদের কাটোয়া স্টেশনের যে ট্রেনে চেপেছিল সেই ট্রেনের প্রতিটা কামরা থেকে বার করে আনা হয়েছে। এই মুহূর্তে দেখছি আশাকর্মীরা একেবারে স্টেশন চত্বরে সেখানে বসে রয়েছে, একেবারে রাস্তায় বসে তারা বিক্ষোভ করছে। প্রচুর আশাকর্মী ছিল, কিন্তু তাদের যেটা অভিযোগ তাদের ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কয়েকজন এখানে থেকে গিয়েছে, শুধু কিন্তু কাটোয়া থেকে নয়, কাটোয়া, বহরমপুর, মুর্শিদাবাদ থেকে কাটোয়া স্টেশনে তারা আসে এবং ট্রেনে তাদের আটকে দেওয়া হয়েছে। আমরা সরাসরি একবার কথা বলবো যে এখানে বসে আছেন কেন, এখানে বসে আছেন কেন? নমস্কার, আমি বহরমপুর ব্লকের কর্ণসুবর্ণ বিপিএসসির আশাকর্মী। আমরা ভোরের ট্রেনে চেপেছি। আমার নাম মহামায়া বিশ্বাস। হ্যাঁ, আমরা কিছু না হলেও 50 জন আশাকর্মী আমরা এই ট্রেনে এসেছি। ট্রেনে আসার পরে কাটোয়ায় ট্রেন চেঞ্জ করে আমরা যথারীতি সুসময়ে ট্রেনের মধ্যে আমরা বসে গিয়েছি। আমাদেরকে একের এক পুলিশ হাত ধরে ইউনিফর্ম দেখে চেক করে করে আমাদেরকে নামিয়ে নেওয়া হয়। আপনারা আসুন, একটু কথা বলবো। সিভিল ড্রেসও আছেন, ইউনিফর্ম পরেও আছেন, সিভিক পুলিশও আছেন। যখন আমরা বলি যে কেন আমাদেরকে নামানো হচ্ছে, আপনারা কোথায় যাবেন? না, আমরা স্বাস্থ্য ভবন যাব। নিজের ন্যায্য দাবির জন্য, নিজের ন্যায্য দাবির পুলিশ আমাদেরকে নামিয়ে নিয়েছে। এ বলছে বড়বাবুর সঙ্গে কথা বলো, ও বলছে বড়বাবুর সঙ্গে। এতক্ষণ আজ স্বাস্থ্য ভবন অভিযানের ডাক আশাকর্মীদের, এবং তার আগে বিভিন্ন জেলায় জেলায় স্টেশনে স্টেশনে আশাকর্মীদের আটকে দেওয়া হচ্ছে, এমনই অভিযোগ। আর শিয়ালদা স্টেশনের ছবি আপনাদের দেখাবো, যেখানে 13 নম্বর প্ল্যাটফর্মের বাইরে আশাকর্মীরা তারা বসে পড়েছেন এবং বিক্ষোভ দেখাচ্ছেন। তারা বলছেন যে স্বাস্থ্য ভবন অভিযানে অংশ নিতে দিতে হবে, না হলে তারা এভাবেই অবস্থানে বসে থাকবেন। অন্যদিকে 7ই জানুয়ারি অর্থাৎ এর আগে আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে স্বাস্থ্য ভবনের সামনে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। ন্যূনতম বেতন সহ একগুচ্ছ দাবি নিয়ে বিক্ষোভ দেখান আশাকর্মীরা। খেলা, মেলা, ভোটে, পরীক্ষা কেন্দ্রে ডিউটি করিয়েও রাজ্য সরকার উপযুক্ত পারিশ্রমিক দেয় না বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। এমনকি রাজ্য সরকার তাদের ইনসেনটিভ দিচ্ছে না বলে অভিযোগ করেছিলেন তারা। আন্দোলনকারী আশাকর্মীদের দাবি তাদের ন্যূনতম 15,000 টাকা বেতন দিতে হবে। অর্থাৎ 7 তারিখ যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই ছবি আপনাদের সামনে রেখেছি। এদিকে আজ স্বাস্থ্য ভবন অভিযান রয়েছে আশাকর্মীদের ফের, কিন্তু সেই অভিযানে অংশ নেওয়ার আগেই শিয়ালদা স্টেশন থেকে শুরু করে বিভিন্ন স্টেশন, মালদা স্টেশন, বেলদা স্টেশন, তাদেরকে আটকে দেওয়া হচ্ছে বলেই অভিযোগ। এলাকার সুরক্ষা বজায় রাখতে রাজ্য সরকার কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে পারে। গতকাল বেলডাঙ্গায় তাণ্ডব সংক্রান্ত জনস্বার্থ মামলায় এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের বেঞ্চ। পাশাপাশি রাজ্য সরকার কেন্দ্রীয় বাহিনী চাইলে কেন্দ্রীয় সরকার সেই বাহিনী দেবে বলেও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। হুমকি হুঁশিয়ারির মধ্যে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় পরপর দুদিন বেলাগাম তাণ্ডব, গুন্ডামি, নৈরাজ্যের ঘটনায় এবার এলাকার সুরক্ষা বজায় রাখতে রাজ্য সরকার কেন্দ্রীয় বাহিনী সাহায্য নিতে পারবে বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের বেঞ্চ। পাশাপাশি রাজ্য সরকার কেন্দ্রীয় বাহিনী চাইলে কেন্দ্রীয় সরকার সেই বাহিনী দেবে বলেও নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ভিন রাজ্যে বাঙালি শ্রমিকের রহস্য মৃত্যু ও তারপর পরিযায়ী শ্রমিক আক্রান্ত হওয়ার অভিযোগে শুক্রবারের পর শনিবার দুদিন ধরে তাণ্ডব লীলা চলে বেলডাঙ্গায়। রাস্তা ও রেল অবরোধ দিয়ে শুরুটা হলেও পরে নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয়, নির্বিচারে তাণ্ডব চলে। এই ঘটনায় জল গড়ায় কলকাতা হাইকোর্টে। বেলডাঙ্গা কাণ্ডে জোড়া জনস্বার্থ মামলা দায়ের হয়। এর আগে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বেলডাঙ্গার ঘটনার পরেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন জানিয়ে বিজেপি ও বেলডাঙ্গার স্থানীয় বাসিন্দাদের একাংশের তরফে জোড়া জনস্বার্থ মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলায় মঙ্গলবার উদ্বেগ প্রকাশ করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, এই মামলায় রাজ্য ও কেন্দ্রীয় সরকার ফোর্স ব্যবহার নিয়ে বিপরীত আচরণ করছে। মুর্শিদাবাদে ধারাবাহিকভাবে হিংসার ঘটনা ঘটছে, এতে উদ্বিগ্ন আদালত। মানুষের জীবন ও সম্পত্তি নিয়ে চিন্তিত কোর্ট। যে এই অ্যাক্টটা কিচ্ছু নয়, এটা একটা টেররিস্ট অ্যাক্ট, আর এটা একটা সিস্টেমেটিক একটা ডিজাইন। এটা কিন্তু একটা দুটো স্পোরাডিক ইনসিডেন্ট নয়। কেন্দ্রীয় সরকার জিনিসটি বিবেচনা করে দেখে যদি মনে করেন, তাহলে এই ব্যাপারটি নিয়ে কেন্দ্রীয় সরকার এনআইএ ইনভেস্টিগেশন দিতে পারেন।
কেন্দ্রীয় বাহিনীকে ইমিডিয়েটলি মোতায়েন করতে হবে। যে 5 কোম্পানি বেলডাঙ্গাতে আছে সেই 5 কোম্পানিকে তো দিতেই হবে। তাছাড়াও আদালত কেন্দ্রীয় সরকারকে বলেছেন যে কেন্দ্রীয় সরকার যদি মনে করেন তাহলে আরও বেশি কোম্পানি বাইরে থেকেও কেন্দ্রীয় সরকার মুর্শিদাবাদে মোতায়েন করতে পারে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আরও বলেন, মুর্শিদাবাদে থাকা কেন্দ্রীয় বাহিনী বেলডাঙ্গায় মোতায়েন করা যেতে পারে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আমার অ্যাপ্লিকেশনের ভিত্তিতে বেলডাঙ্গাতে 5 কোম্পানি প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয় করার নির্দেশ দিয়েছে। ওখানকার একটি ছেলেকে ভিন রাজ্যে পিটিয়ে মেরেছে বাংলা বলে বলে, কিন্তু এই মানুষের ক্ষোভটাকে বিপথে চালিত করে অশান্তি করে বাংলার বদনাম করা, তৃণমূলকে বদনাম করা, এটা তৃণমূল বিরোধী শক্তি, বঙ্গ বিরোধী শক্তি করেছে, ধরাও পড়েছে একটা অন্য সংগঠনের, আপনারা দেখেছেন। তো ফলে পুলিশ প্রশাসন অত্যন্ত ঠান্ডা মাথায় সহিষ্ণুতার সঙ্গে সিচুয়েশন ট্যাকেল করেছে, পরিস্থিতি একদম স্বাভাবিক। এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ আরও বলে, কেন্দ্রীয় সরকার যদি মনে করে তাহলে এনআইএ তদন্তে নির্দেশ দিতে পারে। বেলডাঙ্গার ঘটনায় হাইকোর্টের প্রধান বিচারপতি নির্দেশে আরও বলেন, মুর্শিদাবাদের পুলিশ সুপার জেলা শাসককে এলাকায় প্রতিটি মানুষের সম্পত্তি ও সুরক্ষা সুনিশ্চিত করতে হবে। আইনের শাসন এ রাজ্যে নেই, মানুষের জীবনের নিরাপত্তা নেই, সুরক্ষা নেই, এটা একেবারে ধরা পড়ে গেছে। রাজ্যের সরকার এবং প্রশাসন কমপ্লিটলি ফেইল্ড এবং সেই কারণে নিরাপত্তা এবং সুরক্ষার জন্য বিশেষ নির্দেশ এসপিডিএমকে দিয়েছে, কিন্তু এসপিডিএম তো খেলার পুতুল। আজকে কোর্ট বলেছে বিশেষ দায়িত্ব নিক, প্রয়োজনে এনআইএ কি ইত্যাদি করতে পারে দিল্লির সরকার, সেগুলো সরকারের ব্যাপার, সরকার চাইলে করতে পারে, কিন্তু কোর্ট বুঝে গেছে যে মানুষের নিরাপত্তা পশ্চিমবাংলায় নেই। যেখানে পেরেছে এনআইএ দিয়েছে, তো হলো কি, এনআইএটা তো দিনের শেষে তৃণমূল কংগ্রেসের কর্মীদের হয়রান করার জন্য ব্যবহার হয়। বেলডাঙ্গার ঘটনায় মঙ্গলবার আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বড়ুয়া মোড়ে অশান্তির সময় ধৃতদের কী ভূমিকা ছিল সেই ছবিও প্রকাশ করা হয়েছে। এদিন ফরেনসিক টিম এসে বড়ুয়া মোড় থেকে নমুনা সংগ্রহ করে। কিভাবে এই ধরনের পরিস্থিতি রুখতে ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে 15 দফা পরামর্শ দিয়েছেন রাজ্যপাল। মঙ্গলবার লোকভবনের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গোয়েন্দা ব্যবস্থাকে শক্তিশালী করা, কেন্দ্রীয় সরকার ও রাজ্যের গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় সোর্সের মধ্যে সমন্বয় বৃদ্ধিসহ একাধিক পরামর্শ দেওয়া হয়েছে। সৌভিক মজুমদার, পার্থপ্রতিম ঘোষ, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। ফের কলকাতায় অভিযান চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গতকাল শহরের 7টি জায়গায় হানা দিল কেন্দ্রীয় এজেন্সি। ইডি সূত্রে দাবি, জিএসটি প্রতারণা মামলায় তল্লাশি অভিযান চালানো হয়েছে। আইপ্যাকের অফিস এবং আইপ্যাক কর্ণধারের বাড়িতে ইডি অভিযান ঘিরে চাপানোতর এখনও পুরোপুরি থামেনি। তার মধ্যে ফের কলকাতাতেই অভিযানে নামলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার শহরের 7 জায়গায় হানা দিল এই কেন্দ্রীয় এজেন্সি। ইডি সূত্রে দাবি, মঙ্গলবারের তল্লাশি অভিযান ছিল জিএসটি প্রতারণা মামলায়। তল্লাশি চালানো হয় একাধিক ব্যবসায়ীর বাড়ি এবং অফিসে। তাৎপর্যপূর্ণভাবে এদিন ইডি অফিসারদের সঙ্গে ছিল অন্য দিনের তুলনায় বেশি কেন্দ্রীয় বাহিনী। যে অফিসে তল্লাশি অভিযান চলছে সেই অফিসের সামনে নয়, আমরা দেখতে পাচ্ছি লিফটের সামনে, এই যে লবি রয়েছে লবির সামনে, এমনকি যে গেটের বাইরের যে রাস্তা সেই রাস্তা কিন্তু ঘিরে রেখেছেন ইডির অফিসাররা। আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশের একজন অফিসার এসছেন, তিনিও কিন্তু সেন্ট্রাল ফোর্সের সঙ্গে কথা বললেন। জিএসটি ফ্রডের একটি মামলা মূলত নর্থ স্ট্রিটের যে স্টেটগুলো রয়েছে, গুয়াহাটি থেকে শুরু করে সিকিম থেকে শুরু করে নর্থ ইস্টের স্টেট, সেখান থেকে ইডি অফিসাররা কলকাতায় পৌঁছে গেছেন। ইডি সূত্রে আরও দাবি, ঝাড়খণ্ড, মণিপুর এবং কলকাতায় তল্লাশি অভিযান চালানো হয়েছে। জালিয়াতিতে জড়িত সন্দেহে একাধিক ব্যক্তি ও সংস্থার অফিসে অভিযান চালানো হয়েছে। কেন্দ্রীয় এজেন্সির দাবি, এই জিএসটি প্রতারণার এপিসেন্টার কলকাতা। মঙ্গলবার মুক্তারাম বাবু স্ট্রিটে দয়াল কমার্শিয়াল কো প্রাইভেট লিমিটেডের অফিস ও এই সংস্থার ডিরেক্টর জয়প্রকাশ বনসাল, গৌরব বনসাল, ঈশ্বর প্রকাশ বনসালের ঠিকানাতেও হানা দেয় ইডি। আজকে সকালে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে ইডির আধিকারিকরা এই বনসাল পরিবারের যে বাড়ি রয়েছে সেখানে চলে আসেন এবং এই যে দয়াল কমার্শিয়াল কো প্রাইভেট লিমিটেড যে সংস্থার অফিস, সেই অফিসে যান প্রথমে। সেখানে গিয়ে তারা তল্লাশি অভিযান করেন এবং এই সংস্থার অফিসের ঠিক উপরেই দোতলায় কিন্তু এই বনসাল পরিবারের ঘর রয়েছে। এই একই বাড়িতে এই বনসাল পরিবারের অন্যান্য সদস্যরাও থাকেন যারা আত্মীয়রা, কিন্তু এই গৌরব বনসাল, জয়প্রকাশ বনসাল আর ঈশ্বর প্রকাশ বনসাল, তাদের বাড়িতেই ইডি আধিকারিকরা যান। জালিয়াতির সঙ্গে কারা যুক্ত, এর সঙ্গে কি কোনো প্রভাবশালী যোগ রয়েছে, এসব প্রশ্নের উত্তর খুঁজছে ইডি। প্রকাশ সিনহা ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
নিউজ।